স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সঙ্গে আছে ফারাত তাসনিম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যারা সংস্কারের কথা বলছে, ফ্যাসিবাদ আমলে তাদের রাজপথে দেখা যায়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সন্ধ্যায় কিশোরগঞ্জ পৌর স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ করে তিনি আরও বলেন, তারা এখন আবার সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বস্তরের জনগণ তাকে স্বাগত জানায়। প্রথম কর্মসূচির অংশ হিসেবে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। এ সময় বিদ্যুৎ খাত নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। সংসদের আগামী অধিবেশনে বিদ্যুৎ সমস্যার সমাধানে 10 বছরের পরিকল্পনা উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। আগামী 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই জাতীয় সংসদ অধিবেশনে আপনাদের দল, আপনাদের সরকার দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। বিকেলে কিশোরগঞ্জের পৌর স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, যারা সংস্কারের কথা বলছে, ফ্যাসিবাদের আমলে তাদের রাজপথে দেখা যায়নি। আজকে এরা সংস্কার কথা বলছে। বিএনপি 2022 সালে সংস্কারের কথা বলেছে। কোথায় ছিলেন তখন আপনারা সংস্কার নিয়ে? সংস্কার এই দেশে সবচেয়ে প্রথম সংস্কার বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বে সংস্কারের প্রস্তাবনা এই দেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে, কিন্তু একটি গোষ্ঠী বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। তাদের সমুচিত জবাব দিতে হবে বলেও জানান তিনি। তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে। এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। নতুন বাংলাদেশ গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দেশের মৎস্য সম্পদ সমৃদ্ধির দিকে। দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজস্ব সম্পদে স্বয়ংসম্পূর্ণ ও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কটিয়াদি, কিশোরগঞ্জ। বিএনপি সরকারের 180 দিনের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। বাজেটে বিনিয়োগ বান্ধব বেশ কিছু উদ্যোগও চোখে পড়েছে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। তবে তারা বলছেন, অর্থনীতির চাকা সচল রাখতে বিদ্যুৎ, জ্বালানি, রাজস্ব বোর্ড ও ব্যাংকসহ বিভিন্ন খাতে গভীর সংস্কার জরুরি। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থান। শত শত কারখানা বন্ধে চাকরি হারায় লাখো শ্রমিক। ক্ষমতায় এসে নির্বাচনী ইশতেহার অনুযায়ী 180 দিনের কর্মসূচি নেয় বিএনপির সরকার। গুরুত্ব পায় মূল্যস্ফীতি মোকাবিলায়, নিম্ন আয়ের মানুষের সুরক্ষা, খাল খনন, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ। বাজেটে নিত্যপণ্যে কর ছাড়, ব্যবসা সহজীকরণের রূপরেখাকে ইতিবাচক হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। এটা খুবই ভালো একটা উদ্যোগ যে যারা দরিদ্র তাদেরকে এই 2,500 টাকা দেওয়া হচ্ছে। এবং এই বাজেটে বলবো যে অনেক ফিসকাল মেজার যেগুলি নেওয়া হচ্ছে, আর্থিক পদক্ষেপ, কর ছাড়, কর কিংবা প্রণোদনা, বিনিয়োগ কেন্দ্রিক। বিডাকে করতে হবে, বেজাকে করতে হবে, এনবিআরকে করতে হবে। তারা সম্মিলিতভাবে যদি কোনো এফেক্টিভ রোল প্লে করে, ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা এফডিআইকে আনতে পারব। অর্থনীতির পুনরুদ্ধার, পুনর্বাসন ও পুনর্গঠন 3 কৌশলে হাঁটলেও শুরু থেকেই সরকার বিদ্যুৎ, জ্বালানি খাতের সংকটে পড়েছে। এতে জনজীবনে যেমন ভোগান্তি বেড়েছে, তেমনি কমেছে শিল্প উৎপাদন। স্পিনিং এর সাথে সাথে টেক্সটাইলও কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে এবং স্পিনিং মিল অনেকগুলি বসে গেছে বিকজ গ্যাস সাপ্লাই প্রচুর নাই এবং সেটার জন্য তারা সরকারকে আবেদন করছে কোনো ফিসকাল সাপোর্ট দিতে পারে কি। স্ট্রাকচারাল রিফর্ম, ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং, এর মধ্যে হচ্ছে জ্বালানি এবং বিদ্যুৎ খাত এটা একটা, ব্যাংকিং খাত এটা একটা, তারপরে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের অর্থাৎ ফিসকাল স্পেস বাড়ানোর জন্য। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলছেন,
সংকট এসেছে উত্তরাধিকারভাবেই, উত্তরণে আরও এলএনজি টার্মিনাল স্থাপন, গ্যাস কূপ খনন সহ নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার। এইসব জিনিস ইনহেরিট করতে হয়েছে এবং ইনহেরিট করে আমরা সাকসেসফুলি ওভারকাম করেছি এবং এখন যেটা আছে সেটাও আমরা আশা করি সাকসেসফুলি ওভারকাম করতে পারবো, বিকজ উই আর ভেরি ফোকাসড অন দ্য প্রবলেম। জ্বালানির আমদানি নির্ভরতা কমাতে 2030 সালের মধ্যে 20% নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য বাস্তবায়নে বাজেটে দেয়া হয়েছে কর ছাড়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানি সংকট 6 মাস বা 1 বছরের সমাধান সম্ভব নয়। সংকট কাটাতে কমপক্ষে 2 বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন অর্থমন্ত্রী। বলেন, জ্বালানি সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। একদিকে রান্নার চুলায় আগুন জ্বলছে না, অন্যদিকে গ্যাসের আশায় ফিলিং স্টেশনে দীর্ঘ সারি। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গেল 2 সপ্তাহের বেশি সময় ধরে গ্যাসের চরম সংকট চলছে, ফলে বাড়ছে ভোগান্তিও। এমচেম আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, জ্বালানি সংকটের কারণে নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে দ্বিধায় দেশি বিদেশি উদ্যোক্তারা। ফলে অর্থনীতিতে গতি ফেরানোর নানা উদ্যোগের কথা বলা হলেও কাঙ্ক্ষিত গতি নেই বিনিয়োগে। এ সময় অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি বর্তমানে স্থিতিশীলতায় প্রক্রিয়ায় রয়েছে, তবে উত্তরাধিকার সূত্রে পাওয়া আর্থিক সংকট থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। আর জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে 2 বছর সময় লাগবে বলেও জানান তিনি। বিদ্যুৎ ও গ্যাসের সংকট 6 মাস বা 1 বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়। পুরোপুরি সংকট কাটাতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। জ্বালানি সংকট সমাধান ও দেশের অর্থনীতি এগিয়ে নিতে সরকার কাজ করছে। এ সময় তিনি বলেন, কর ব্যবস্থাপনায় লালফিতার দৌরাত্ম্য, দুর্নীতি ও হয়রানি কমিয়ে ব্যবসার পরিবেশ উন্নত করতে কাজ করছে সরকার। বলেন, দেশের পুঁজিবাজারে জেপি মর্গানের মতো বিদেশি প্রতিষ্ঠানও বিনিয়োগে আগ্রহী। দেশের পুঁজিবাজার আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে, সূচকগুলো ঊর্ধ্বমুখী। আমাদের আরও বেশি কোম্পানি তালিকাভুক্ত করতে হবে। পরিস্থিতি ভালো বলেই জেপি মর্গানের মতো বিদেশি প্রতিষ্ঠানও পুঁজিবাজারে বিনিয়োগ করতে আগ্রহী। বিদ্যুৎ খাতের সঞ্চালন বড় সমস্যা বলেও জানান অর্থমন্ত্রী, তবে সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানি সংকট নিরসনে অংশীজনদের নিয়ে ন্যাশনাল ইমার্জেন্সি এনার্জি সেল গঠন সহ 4 দফা সংস্কার প্রস্তাব ও 10 দফা সুপারিশ দেওয়া আছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের জবাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, পরিকল্পনা 21 মে থেকেই সরকারের কাছে রয়েছে। পরিকল্পনা ভালো হলে বাস্তবায়ন করারও আহ্বান জানান তিনি। এ সময় তিনি বিরোধী দলের 10 দফা এবং সংসদীয় বিশেষ কমিটির 12 দফাকে সামনে রেখে দ্রুত একটি যৌথ বাস্তবায়ন কাঠামো তৈরির কথা বলেন। সরকার, বিরোধী দল, পেট্রোবাংলা, বাপেক্স, বিপিডিবি, প্রকৌশলী, ব্যবসায়ী ও স্বাধীন জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে নিয়মিত পর্যালোচনার আহ্বান জানানো হয়। গত 15 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী দেশের চলমান বিদ্যুৎ জ্বালানি সংকট প্রসঙ্গে বিরোধী দলগুলোর কাছে একটি কার্যকর পরিকল্পনা চেয়েছেন। আমরা তার এই আহ্বানকে ইতিবাচকভাবেই দেখতে চাই। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ তথ্য স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের পরিকল্পনা নতুন নয়, সেটা গত 3 মাস ধরে সরকারের টেবিলে আছে। আমদানিকৃত এলএনজির উপর বেশি নির্ভরতা শিল্প খাতকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা ও সরবরাহ সংকটের আশঙ্কায় উৎপাদন ব্যয়ের চাপও বাড়ছে। রোববার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির এক অনুষ্ঠানে আলোচকরা বলেন, জ্বালানি সংকট দ্রুত সমাধান করা না গেলে তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্পের উৎপাদন ও পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে। পোশাক কারখানার সেলাই বিভাগে ব্যবহৃত বেশিরভাগ যন্ত্রপাতি সহজে জ্বালানি সাশ্রয়ী বিকল্প দিয়ে পরিবর্তন করা সম্ভব নয়। অথচ মোট যন্ত্রপাতির প্রায় 85% রয়েছে এই বিভাগে।
ফলে এখান থেকে জ্বালানি সাশ্রয়ের সুযোগ 3%-এরও কম। এছাড়া কাটিং বিভাগে 27.3% জ্বালানি সাশ্রয় করা সম্ভব। তবে মোট জ্বালানি ব্যয়ের একটি বড় অংশই দখল করে রেখেছে ওয়াশিং ও ডাইং বিভাগ। সিপিডির আলোচনায় উদ্যোক্তারা বলেন, আধুনিক ও পরিবেশ বান্ধব প্রযুক্তির জন্য যে মূলধন প্রয়োজন তা অনেক কারখানার জন্য চ্যালেঞ্জ। This is not the problem on the ground in Bangladesh, but this is an international obligation যে আমার বাংলাদেশের গার্মেন্ট সেক্টর সার্ভাইভ করবে কি করবে না, it depends on certain sustainable factors. আমি ওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট এনার্জি এফিশিয়েন্ট প্রসেসিং মেশিন ইউজ করার পরেও আমার 4-4.5 মেগাওয়াট লাগে। তাহলে আমার 16,000টা প্যানেল লাগবে একটা এই ছাদ না পাশে যদি দিগন্ত কিনি তাহলেও আমার ওইটা দিয়ে হবে না। বর্তমান জ্বালানি সংকটের পরিস্থিতি সামাল দিতে সরকারকে বিকল্প উদ্যোগ গঠনের পরামর্শ দেয় সিপিডি। অনতিবিলম্বে একটি কমিটি করে 3 দিনের ভিতরে এই সমস্ত কমিটিগুলো বসে যে যে জায়গাগুলোতে যে সমস্যাগুলো অন ডেস্কে ইনফ্রন্ট মিডিয়ার সামনে সেই সিদ্ধান্তগুলো জানানো এবং সেইগুলো প্রয়োগগুলো নিশ্চিত করা। তাহলে আমার ধারণা যে দ্রুততর সময়ে এই চ্যালেঞ্জগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। প্রতিদিনই কোনো না কোনোভাবে কোনো মন্ত্রী বলতেছেন যে আমরা কিন্তু সোলারের উপর ট্যাক্স ফ্রি করে দিয়েছি। আসলে কি সত্য ঘটনা? সত্য না। এই জায়গাগুলো কেন আমরা বুঝতে পারছি না? আমরা বারবার বলতেছি। শিল্প খাতে জ্বালানি সংকট মোকাবিলায় প্রযুক্তির আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং সরকারি প্রণোদনার সমন্বিত উদ্যোগ চান আলোচকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে কোনো সময় সরকারি কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব KBM আব্দুস সাত্তার। চলতি বছরই সবাই বর্ধিত বেতন পাবেন বলে আশ্বস্ত করেছেন তিনি। রোববার সচিবালয়ে মুখ্য সচিব আরও বলেন, জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়, অর্থনীতি চাঙ্গা করাই এখন প্রধান চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত করা নবম পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা আর সর্বোচ্চ 1,60,000 টাকা। তবে প্রজ্ঞাপন না হওয়ায় হতাশ সরকারি চাকরিজীবীরা। সংশ্লিষ্টরা বলছেন, মূলত অর্থনৈতিক সংকট ও বিচার বিভাগের বেতন জটিলতাতেই পে স্কেল বাস্তবায়নে দেরি হচ্ছে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান সমন্বয় করতে হবে। এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। এখন তারা তো কর্মকর্তা কর্মচারী, এখন মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন বাড়াতে হবে। এটা হয়তো জনগণের জন্য একটু কষ্টকর হবে, কিন্তু এটাও তো ঠিক যে কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের মূল্যস্ফীতির সঙ্গে জীবনযাত্রার যে সমন্বয় সেটা দাবি করে। মুখ্য সচিব জানান, অর্থনীতি চাঙ্গা করার চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মসংস্থান সৃষ্টির চেষ্টায় সরকার। বিগত সরকার বিকল্প ব্যবস্থা না করা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণেই গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট বলে জানান মুখ্য সচিব। রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে সরকার। বিদ্যুতের ব্যাপারেও কিছু দুর্ঘটনার কারণে সংকট তৈরি হয়েছে, তারপরে গ্যাসের ক্ষেত্রে হয়েছে। এটা আমাদের হাতের বাইরে ছিল, কিন্তু সরকার খুব সিরিয়াসলি টেক আপ করেছে। আশা করি খুব অল্প দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। 180 দিনের মধ্যে মন্ত্রিসভায় রদবদল হচ্ছে কিনা এমন প্রশ্নে বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বলে এড়িয়ে যান মুখ্য সচিব। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতে দিল্লিকে 3টি শর্ত দিয়েছে ঢাকা। এর মধ্যে রয়েছে 2 দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে দিতে হবে শেখ হাসিনাকে ও ওসমান হাদি হত্যার আসামিদের। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা জানান মুখপাত্র AKM শহীদুল করিম। এই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ হয় 2 দেশেই। এমন আলোচনার মধ্যেই ঢাকা তার অবস্থান স্পষ্ট করল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানান মুখপাত্র শহীদুল করিম। বলেন, প্রধানমন্ত্রীর সফরের জন্য এখনও সহায়ক পরিবেশ তৈরি হয়নি দিল্লিতে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে। তবে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা দিল্লিতে যেভাবে সংবাদ সম্মেলন করেছেন, যা এই প্রক্রিয়ার পরিবেশ নষ্ট করেছে। এখন প্রধানমন্ত্রীর ভারত সফরের পরিবেশ তৈরির ক্ষেত্রে জুড়ে দেওয়া হলো 3 শর্ত। আমরা মনে করি প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এ লক্ষ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা ও ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে। আমরা তাদের জবাবের অপেক্ষায় আছি। এ সময় তিনি জানান, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী সহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 3 বছর ধরে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। এবার সেখানে যুক্ত হচ্ছে এআই। মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বলছে, মহাসড়কের প্রায় 250 কিলোমিটার এআই নজরদারিতে আসবে। ট্রাফিক আইন ভাঙলে অপরাধীকে দ্রুত শনাক্ত ও জরিমানা আদায় করা যাবে। ঢাকা থেকে চট্টগ্রাম সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক। 2023 সালে চুরি ডাকাতি রোধে বসানো হয় 1427টি সিসি ক্যামেরা। খরচ হয় 152 কোটি 56 লাখ টাকা। 250 কিলোমিটার মহাসড়কের দুই পাশে 7 শতাধিক ক্যামেরায় সংযোজন করা হচ্ছে এআই প্রযুক্তি। হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও নিরাপত্তা নিশ্চিতে এই পদ্ধতি চালু করা হচ্ছে। একই সাথে কার্যকর করা হচ্ছে স্বয়ংক্রিয় জরিমানার পদ্ধতি। উল্টো পথে গাড়ি যাতায়াত এবং গাড়ির ফিটনেসবিহীন গাড়ি চলাচল, রেজিস্ট্রেশন, এগুলো অনেকগুলো আমরা আমাদের যে প্রযুক্তি আছে, আমাদের এই ক্যামেরাগুলোর একেবারে এআই ক্যামেরা সমৃদ্ধ প্রযুক্তি, লেটেস্ট সর্বাধুনিক প্রযুক্তি এই ক্যামেরাগুলোতে আছে। তো আমরা এগুলোর মাধ্যমে এই অপরাধগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, শুধু ক্যামেরা বসালে বা এআই প্রযুক্তি যুক্ত হলেই শৃঙ্খলা ফিরবে না। মহাসড়কে চলতে দেওয়া যাবে না অটোরিকশা, থাকা উচিত আলাদা সার্ভিস লেন। সমস্যাটা হচ্ছে যে আমাদের অবৈধ যানবাহন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কিন্তু আমরা এই মহাসড়কে দেখছি ধীরগতির যানবাহন চলছে, তাদের তো আসলে নিবন্ধন নাই, নাম্বার প্লেট নাই। তো সেই জায়গায় একটা আমাদের দুর্বলতা আছে বলে আমি মনে করি। তো সেই জায়গায় আমি বলবো যে আসলে ঢাকা চট্টগ্রামে দ্রুত আসলে সার্ভিস লেনটা চালু করতে হবে। সার্ভিস লেন বাস্তবায়ন করে ধীরগতি যানবাহনকে যখন আলাদা করবেন, তখন এআই ক্যামেরা তার যে ফাংশনালিটি, তার যে কর্মদক্ষতা, এটা অনেক বেড়ে যাবে। 10 বছরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রপ্তানি পণ্য চুরির অন্তত 200টি ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, ডিজিটাল নজরদারি বাড়লে এ ধরনের অপরাধ কমবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 3 বছর ধরে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। এবার সেখানে যুক্ত হচ্ছে এআই। আরও জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 3 বছর ধরে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এবং এখন নতুন করে সেখানে এআই যুক্ত হচ্ছে। একটু জানতে চাইবো, অর্থনৈতিকভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে এআই ক্যামেরা স্থাপনে কি কি সুবিধা পাওয়া যেতে পারে? আপনি জানেন যে গত 3 বছর ধরে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 250 কিলোমিটার জুড়ে যে ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে, সেগুলো আগামীকালেই এআই যুক্তের মাধ্যমে যে জরিমানা সেটি কার্যকর যে উদ্বোধন সেটি স্বরাষ্ট্রমন্ত্রী করবেন। তো ফেনীর প্রায় 28 কিলোমিটার যে জায়গা জুড়ে এখানে প্রায় 16টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই 16টি ক্যামেরায় এআই যুক্ত করা হলে এই মহাসড়কে চুরি, ছিনতাই এবং যে দুর্ঘটনা রোধ সেটি কমবে বলে মনে করছে সাধারণ মানুষ, গাড়ি চালক, বাস মালিক সমিতি এবং পরিবহন মালিক যে শ্রমিক নেতারা আছেন তারা বলছেন শুধুমাত্র এআই ক্যামেরা বসালেই হবে না, তবে এই ক্যামেরার পাশাপাশি যে পরিবহন চালকরা আছেন, চালকদের যে দক্ষতা বৃদ্ধি, চালকদের পরিচয় নিশ্চিতকরণ, সেই বিষয়গুলোর প্রতি তারা বলছেন যে নজরদারি রাখতে হবে এবং সঠিক তদারকি করতে হবে। যদি সঠিক তদারকি না করা হয়, তাহলে এই যে এআই ক্যামেরার প্রযুক্তির যে অটোমেটিক যে জরিমানা পেমেন্ট সিস্টেম যে চালু করা হয়েছে, সেটি কার্যকর ভূমিকা মুখ থুবড়ে পড়বে। সেই জন্য দরকার হচ্ছে পরিবহন মালিক, শ্রমিক এবং শ্রমিক নেতা যারা আছে তাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং
মহাসড়কের যে চলাচল করার জন্য যে আলাদা সার্ভিস লাইন সেটি নিশ্চিত করতে হবে, কারণ মহাসড়কে যে সিএনজি, থ্রি হুইলার এগুলি চলাচল করে, এগুলোর জন্য সাধারণত দুর্ঘটনা ঘটে থাকে। আর পুলিশ প্রশাসন বলছে তারা আসলে প্রতিনিয়ত এই থ্রি হুইলার গাড়িগুলোর রাস্তায় যে এই ক্যামেরা স্থাপনের ফলে এইটি রোধ হবে বলে আমাদেরকে এখানকার পুলিশ প্রশাসন সেটি নিশ্চিত করেছেন। তারা বলছেন এটি কার্যকর ভূমিকা করার জন্য পরিবহন মালিক, শ্রমিক এবং পরিবহন যে চালকরা আছে তাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং জনসাধারণকে সচেতনতা বৃদ্ধি করা গেলেই এই এআই প্রযুক্তির যে ব্যবহার সেটির সুফল ভোগ করবে সাধারণ মানুষ। এটি ছিল আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এআই প্রযুক্তি ব্যবহারের সুফল এবং আগামীতে যে উদ্বোধন হবে সেটির সর্বশেষ তথ্য। ফেনী থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। অবকাঠামো সংকট ও জনবলের অভাবে বগুড়া বিআরটি অফিসে গাদাগাদি করে চলছে কার্যক্রম। দীর্ঘ সময় অপেক্ষায় থাকছেন সেবা প্রার্থীরা, এতে বাড়ছে ভোগান্তি। 2017 সালে প্রায় 4 একর জমির ওপর ভবন নির্মাণের নকশা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হলেও এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। জনবল বাড়ালে সংকট কিছুটা কমবে আশা সংশ্লিষ্টদের। 9 কর্মকর্তা কর্মচারী নিয়ে 1989 সালে বগুড়া ডিসি অফিসের এক পুরনো ভবনে কাজ শুরু করে বিআরটিএ। তখন মোটরযানের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও মালিকানা পরিবর্তন সহ নানা কাজে ওই অফিসে দিনে আসতেন গড়ে 35 জন। বর্তমানে প্রতিদিন সেবা নেন 5 শতাধিক মানুষ। প্রয়োজনীয় লোকবলের অভাবে দীর্ঘ লাইনে ভোগান্তির অভিযোগ সেবা প্রার্থীদের। নিজস্ব ভবন না থাকার কারণে এনারা নিজেরাও, অনেকেই লোক থাকা সত্ত্বেও এনাদের বসার জায়গা নেই, এনারা কাজ করতে পারতেছে না। আর আমি 2 ঘন্টা যাবৎ এইখানে লাইনে দাঁড়ানোর পরে এখন পর্যন্ত আমি ফিঙ্গার দিতে পারি নাই। রাস্তার ধারে গাড়ি সাইড করে ওনারা 1:30টার দিকে আসার কথা বলছে, আসলে পরে আমাদেরকে ফিটনেসের কাগজ সই করা হবে, তো এর জন্যে এখানে যানজট সৃষ্টি। জনদুর্ভোগ কমাতে 2014 সালে লোকবল বাড়ানোর পাশাপাশি নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2017 সালে প্রায় 4 একর জমির ওপর ভবন নির্মাণের নকশা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়, তবে এখনো কার্যকর কোনো সিদ্ধান্ত হয়নি। নিজস্ব ভবন থাকলে তাদের আমরা একটা বসার জায়গা দিতে পারি এবং বিভিন্ন কাউন্টার থাকলে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া যায়। বিশেষ করে আমাদের রেকর্ড রুমের খুবই সমস্যা হচ্ছে। তো নিজস্ব ভবন থাকলে আমাদের এই রেকর্ড রুমে যে ফাইলগুলি সংরক্ষণ করা, এটা খুবই ভালো হয়। 37 বছরে বগুড়ায় বিআরটিএ অফিসে জনবল বেড়েছে মাত্র 2 জন, তবে সেবা প্রার্থী বেড়েছে প্রায় 17 গুণ। সংশ্লিষ্টরা বলছেন বিপুল সংখ্যক মানুষের সেবা নিশ্চিতে জনবল বাড়ানোর পাশাপাশি প্রয়োজন অবকাঠামোর উন্নয়ন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। অবকাঠামো সংকট ও জনবলের অভাবে বিআরটিএ অফিসে গাদাগাদি করে চলছে কার্যক্রম। দীর্ঘ সময় অপেক্ষায় থাকছেন সেবা প্রার্থীরা। এ বিষয়ে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম, একটু জানতে চাইব, পাবনার বিআরটিএ অফিসের অবকাঠামো ও লোকবল সংকট দূর করতে কর্তৃপক্ষের কোনো ধরনের দৃশ্যমান উদ্যোগ আছে কিনা? আসলে আপনি জানেন যে এই জনদুর্ভোগ কমাতে 2014 সালে কিন্তু লোকবল বাড়ানোর পাশাপাশি নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন কিন্তু সরকার। আর কয়েক বছর আগে পাবনা শহরের মেরিল বাইপাস যে সড়ক রয়েছে তার পাশে প্রায় 4 একর জমি কিন্তু নকশা সংশ্লিষ্ট দপ্তরে নকশা করে কিন্তু পাঠানো হয়, কিন্তু আজ পর্যন্ত কিন্তু সেই কার্যক্রম কিন্তু শুরু হয়নি। পাশাপাশি যে এই অফিস না হওয়ার কারণে এই কার্যক্রম তারা এই যে বিআরটিএর কার্যক্রম পরিচালনা করতে কিন্তু তারা চরমভাবে হিমশিম খাচ্ছেন। আপনি একটি তথ্য জানিয়ে রাখি যে বর্তমানে সপ্তাহে সেবা নেন কিন্তু এই বিআরটি অফিসে প্রতি সপ্তাহে প্রায় 2 শতাধিক, অর্থাৎ প্রতি মাসে প্রায় 800 থেকে 1000 মানুষ কিন্তু এই বিআরটিএ অফিসে তারা ড্রাইভিং ট্রেনিং সেন্টার
পাশাপাশি সেন্টার ভিআইসির বিভিন্ন ইন্সপেকশন কাজের জন্য কিন্তু জনসাধারণ এখানে আসেন এবং অতিরিক্ত জনবল না থাকার কারণে কিন্তু তারা সেবা প্রার্থীদের সেবা দিতে কিন্তু তারা হিমশিম খেয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি। পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে যখন মোটরযানের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স এবং মালিকানা পরিবর্তনের জন্য নানা কাজে এই অফিসে যারা বিপুল সংখ্যক মানুষ এসে কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারা কিন্তু দুর্ভোগ পোহান এবং জনসাধারণ কিন্তু আমাদের কাছে নানানভাবে কিন্তু তারা এই দুর্দশার কথা উল্লেখ করেছেন। এবং আমরা বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে 12 বছর আগে যেহেতু বাংলাদেশের 15টি জেলার মধ্যে কিন্তু পাবনা জেলাও রয়েছে, সেই জেলাতে ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার, পাশাপাশি ভিআইসি এবং মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার যেটাকে বলা হয় MDTTC নির্মাণের যে উদ্যোগ সেই বিষয়গুলো তারা কিন্তু কর্মকর্তারা সরকারের কাছে লিখিত জানিয়েছেন এবং কবে নাগাদ এই সেন্টারগুলো চালু হবে এমনটি কিন্তু তারা আমাদের কাছে সুউত্তর কিন্তু দিতে পারেনি। এবং সব মিলে বলা যায় যে এই সেন্টার যদি চালু হয় অথবা এই কার্যক্রম যদি শুরু হয় তাহলে পাবনা নয় পুরো বাংলাদেশে কিন্তু এই দুর্ঘটনা কবল থেকে মানুষ কিন্তু অনেকাংশে লাঘব হবে। এই ছিল আমার কাছে পাবনা থেকে সর্বশেষ। পাবনা থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম। প্রবাসে ভাগ্য বদলের স্বপ্নকে পুঁজি করে সিলেটে প্রতারণা চালিয়ে যাচ্ছে একাধিক ভুয়া রিক্রুটিং এজেন্সি ও দালাল চক্র। টাকা নিয়ে ভিসার ব্যবস্থা না করা বা অফিস গুটিয়ে পালানো এবং ভুয়া ভিসার মতো ঘটনা ঘটছে প্রায়শই। প্রতারণার শিকার হলে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ আইনজীবীদের। অভিযোগ পেলে ভুয়া এজেন্সি ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান ও আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে প্রশাসন। ভাইসহ পরিচিত 4 জনকে বিদেশে পাঠাতে ট্রাভেল জোন নামের এক প্রতিষ্ঠানকে টাকা দেন সিলেটের বাসিন্দা চৌধুরী মুশফিক মনিম। কিছুদিন পর জানানো হয় সবার ভিসা হয়েছে, তবে কাগজপত্র যাচাইয়ের পর ধরা পড়ে ভিসাগুলো ভুয়া। এদিকে 78 লাখ টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি। প্রতারণার অভিযোগে ট্রাভেল জোনের মালিক নুরুল মুস্তাফা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন মুশফিক। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 7-8 মাসের উপরে চলে গেছে অলমোস্ট। তখন আমি ওনাকে আবার যখন গত কয়েকদিন আগে জিজ্ঞেস করলাম যে ভাই আমার টাকা পয়সাটা কী করবেন, টাকাটা দেন আপনি ফিরত, তখন উনি বলতেছে আমি এখন টাকা দিতে পারবো না, আপনার কাছে ডকুমেন্ট আছে, আপনি মামলা করেন। তখন গিয়ে আমি মামলাটা করছি। বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সম্প্রতি এমএক্স নামের আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন সিলেটে বৈধ এজেন্সির সংখ্যা 200 হলেও অবৈধ এজেন্সি আছে আরও 1000। টাকা দেওয়ার আগে প্রতিষ্ঠানের অনুমোদন যাচাই এবং প্রতারণার শিকার হলে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ আইনজীবীদের। মানুষ যে প্রতারিত হওয়ার মেইন কারণ যেটা এই যে লাইসেন্সবিহীন এজেন্সির সাথে চুক্তি করাটা। তদারকি প্রতিষ্ঠান যারা আছে আপনার সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তাদের এই বিষয়ে নজর দেওয়াটা খুবই জরুরি। বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সবচেয়ে বড় বিষয় হলো যে এগুলো যাচাই করে ব্যবস্থা নেয়। এখন অনেকেই সরল বিশ্বাসে এই কাজগুলো করে প্রতারিত হচ্ছেন, এই জন্য আমাদের মধ্যে সচেতনতা আসলে খুব জরুরি। জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর তথ্য বলছে প্রতি বছর সিলেটের প্রায় 25,000 মানুষ কাজের উদ্দেশ্যে বিভিন্ন দেশে পাড়ি জমান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে খাল পুনর্খনন ও নাব্যতা ফেরানোর উদ্যোগ নেওয়া হলেও অঞ্চলভেদে দেখা গেছে বিপরীত চিত্র। ঝিনাইদহে খাল খননের ফলে বিলের জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে প্রাণ ফিরলেও সাতক্ষীরা ও গোপালগঞ্জের অবস্থা ঠিক উল্টো। সাতক্ষীরায় এখনও খাল খনন শুরু না হওয়ায় বর্ষায় স্থায়ী জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে। দেশব্যাপী খাল খনন কর্মসূচির ইতিবাচক ফল পেয়েছে ঝিনাইদহ। পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডির উদ্যোগে 11টি খাল পুনঃখননে প্রাণ ফিরেছে স্থানীয় জলাশয়গুলোর। বিলের জমে থাকা অতিরিক্ত পানি নিষ্কাশিত হচ্ছে সহজেই, যা স্বস্তি দিচ্ছে চাষিদের। তো আমরা আশা করছি শীঘ্রই আমাদের এই টোটাল দৈর্ঘ্যের খাল খনন আমরা সম্পন্ন করতে পারবো। এই সম্পন্ন হলে পরে আমার ঝিনাইদহ জেলার এই খালের যে ক্যাচমেন্ট এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে আমার নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত উন্নত হবে, দ্রুত পানি নেমে যাবে, এতে করে কৃষকের ফসল হানি রক্ষা পাবে। তবে সাতক্ষীরার চিত্রটা একেবারেই ভিন্ন।
হাজারো খাল নদী পরিবেষ্টিত এই জেলায় এখনও খাল খননের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন পলি জমে ভরাট খালগুলো, তাই সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে চাষাবাদ। পানি উন্নয়ন বোর্ড প্রেরণ করা হয়েছে এবং আমাদের বোর্ড পর্যায়ে একটি কমিটি, টেকনিক্যাল কমিটি কাজ করছে। পরবর্তীতে জেলা পানি ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটা ফাইনালি আমরা যে ডিপিপিতে প্রস্তাব প্রেরণ করব। এদিকে গোপালগঞ্জ পৌর শহরের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী পাচুরিয়া খাল এখন দূষণ আর অবহেলার প্রতীক। প্রায় 2 কিলোমিটার জুড়ে ঘন কচুরিপানা ও পৌরসভার পচা ড্রেনের বর্জ্য অবরুদ্ধ খালের গতিপথ। দুর্গন্ধ আর মশা মাছির উপদ্রবে ডেঙ্গু ও পানিবাহিত রোগের ঝুঁকিতে শহরবাসী। এই খালে গোপালগঞ্জ পৌরসভা নিয়মিতই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়। ইদানিং আবার সেখানে কচুরিপানা জমা হয়েছে। তো আমরা আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তাদেরকে দিয়ে আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবেই এগুলো আবার অপসারণ করে দেব। যেখানে সফল পরিকল্পনা কৃষি ও স্থানীয় অর্থনীতিকে গতিশীল করছে, সেখানে এই 2 জেলায় প্রশাসনিক দীর্ঘসূত্রতা আর উদাসীনতায় স্থবির হয়ে পড়ছে সাধারণ মানুষের জীবন। দ্রুত সারা দেশে সমন্বিত খাল সংস্কার কার্যক্রম জোরদারের দাবি সংশ্লিষ্টদের। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আধুনিক করতে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে মাগুরার ঐতিহ্যবাহী ভাবনহাটি বাজারে নির্মাণ হয়েছিল দোতলা ভবন, কিন্তু নির্মাণ শেষ হওয়ার 2 বছর পরও দোকান বরাদ্দ না হওয়ায় এখনও চালু হয়নি ভবনটি। অবহেলা আর প্রশাসনিক জটিলতায় সরকারি স্থাপনাটি পরিণত হয়েছে মাদকসেবী ও বখাটেদের আড্ডাখানায়। ব্রিটিশ আমল থেকে মাগুরা সদরের মঘি ইউনিয়নের ভাবনহাটি বাজার পুরো অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্র। বাজারটিকে আধুনিক করতে 2020-21 অর্থবছরে প্রায় 2,45 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দোতলা ভবন। 2024 সালের এপ্রিলে নির্মাণ কাজ শেষে ভবনটি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। তবে সেখানে এখনও দোকান বরাদ্দ হয়নি, ফলে ফাঁকা পড়ে আছে দোকানঘর। সিঁড়ি বারান্দায় জমেছে ময়লা আবর্জনা, দেখা দিয়েছে ফাটল। রাতে ভবনটি পরিণত হয় মাদকসেবী ও বখাটেদের আড্ডাখানায়। খুব বড় মুকাম এটা, বড় একটা ভবনের জায়গা হয়েছে সরকারিভাবে, হওয়ার পরে পড়ে আসছে অকাজে। বিল্ডিংটা এখনো চালু হয়নি, অথচ এমনি সব জনগণ বসে বসে থাকে, বিল্ডিংটা ফাটে নষ্ট হয়ে যাচ্ছে। বিল্ডিংটা যদি সরকারের তরফ থেকে প্রশাসন ছাড়ে দেয় তাহলে আমাদের বাজারে খুব উন্নয়নমূলক কাজ হবে। ভবনটি হস্তান্তরের পর দোকান বরাদ্দ, রাজস্ব আদায় ও ভবন পরিচালনার সার্বিক দায়িত্ব উপজেলা প্রশাসনের, বলছে এলজিইডি। নির্বাচন কাজ সমাপ্ত করেছি, সমাপ্ত করে ঠিকাদার কাছ থেকে আমরা বুঝে নিয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এটা হস্তান্তর করছি জেলা প্রশাসনের কাছে। এখন জেলা প্রশাসন এটা আমার জানা মতে এটা লিজ দিতে হবে, লিজ দেওয়ার প্রক্রিয়াধীন আছে। সরকার পরিবর্তন ও নির্বাচন সংক্রান্ত ব্যস্ততার কারণে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা সম্ভব হয়নি বলছে প্রশাসন। বাজার কমিটির সাথে আলোচনা করে দ্রুত দোকান বরাদ্দের উদ্যোগ নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। নির্বাচনের ব্যস্ততার কারণে এবং এই বাজার বিষয়ে কোনো বরাদ্দ বা অন্য কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি। আইন অনুসারে বিধিবিধান মোতাবেক বাজারটিতে যে ঘরগুলো রয়েছে, যে দোকানগুলো রয়েছে, সেগুলোর সার্বিক ব্যবস্থাপনার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। প্রশাসনিক জটিলতা দূর করে দ্রুত আধুনিক বাজার ভবনটি চালুর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য।